এদিকে আজকের সবচেয়ে বড় খবর, 100 ইসরায়েলি ট্যাঙ্ক একসাথে ধ্বংস। ইসরায়েলি ট্যাঙ্ক বহর মাটির সাথে মিশালো লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। দেখেন যুদ্ধের কিছু ভয়াল চিত্র। সেনা সংকটে ভেঙে পড়ার ঝুঁকিতে ইসরায়েলি বাহিনী। সেনাপ্রধান স্বয়ং ইসরায়েলি সেনাপ্রধান বলছেন যে এখন তাদের সেনা সংকট, মানে আর সেনা নাই। কেন নাই? বহুজন ক্লান্ত, শ্রান্ত, আহত, বিধ্বস্ত, যুদ্ধ করার মতন শারীরিক অবস্থায় তারা নেই। ফলে ইসরায়েল তো আর বড় দেশ না, তাদের রিজার্ভ বাহিনী ইতিমধ্যে ডেকে আনা হয়েছে অনেক আগে। সেই রিজার্ভ সৈন্যও শেষ। যুদ্ধ হবে কিভাবে? এইভাবে যুদ্ধ যদি 1 মাস চলে, ইসরায়েল টিকতে পারবে? এদিকে লুকিয়ে থাকা 500 মার্কিন সেনার ওপর ইরানের ভয়াবহ হামলা, বহু নিহতের শঙ্কা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরান যুদ্ধের 29তম দিনে এসে আরও ভয়াবহ হামলা চালাচ্ছে আয়াতুল্লাহ বাহিনী। এবার মধ্যপ্রাচ্যের গোপন মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান, যেখানে লুকিয়েছিল 500 মার্কিন সেনা। ওই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বহু মার্কিন সেনা নিহতের আশঙ্কা করা হচ্ছে। এছাড়া দুবাইয়ে ইরানের হামলায় 21 ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের গুঞ্জন। এদিকে ঠিক সময়ে ওস্তাদ পুতিনের খেলা শুরু, খেলায় নামল রাশিয়া, ট্রাম্পের দম বন্ধ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। খেলা জমছে। আমি প্রথমে ভাবছিলাম যে ইরান আসলে একটা সিদ্ধান্ত নিবে, তবে এই টাইপের হুলস্থুল সিদ্ধান্ত নিবে সেটা অনেকে বোঝেন নাই। যদি শুনতে ভালো লাগে তাহলে যারা ইরানের ফলোয়ার আছেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। কথা বলছি, গতকালকে আপনাদেরকে বলছিলাম যে ইরান একটা বিশেষ প্যারাট্রুপার ফোর্স এটা নিয়োগ করছে কোথায়? ইরানে। অর্থাৎ প্যারাশুটে করে প্রায় 2500 মার্কিন সেনা ইরানে অবতরণ করবে। এমনকি বিমান ঘাঁটি, ক্ষেপণাস্ত্র ভান্ডার বা আরো বিভিন্ন যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে সেগুলো তারা দখল করবে বা ইরানকে কার্যত অকার্যকর করে ফেলবে। তো প্রশ্ন হচ্ছে, ইরান কি বৈশা বৈশা আঙ্গুল চুষবে? মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে তারা পাঠাবে 7,500, 2,500 আসবে আকাশপথে ওইটা, অর্থাৎ 10,000। তো সেই 10,000 সেনার বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রের 10,000 সেনার বিপরীতে 10 লক্ষ সেনা মোতায়েন করতে যাচ্ছে ইরান। আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় শয়তান ট্রাম্পকে সরাতে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। সবচেয়ে বড় আন্দোলন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। যে দেশের জন্ম হয়েছিল রাজতন্ত্রের শৃঙ্খল ভেঙে, সেই আমেরিকার আকাশ এখন নো কিং স্লোগানে প্রকম্পিত। নিজের দেশের নাগরিকরাই যেন বিরক্ত ট্রাম্পের উপর। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর তার বিতর্কিত সব সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে নেমে এসেছে লাখ লাখ মানুষ। ওয়াশিংটন থেকে লস অ্যাঞ্জেলস, সবখানে সাধারণ মানুষের একটাই দাবি, গণতন্ত্রের পবিত্রতা রক্ষা করা। এবারের আন্দোলন মার্কিন ইতিহাসের সব রেকর্ড ভেঙে এক নতুন মাইলফলক স্পর্শ করেছে, যা প্রমাণ করে দিচ্ছে মার্কিন জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় কতটা আপোষহীন। তবে কি শেষ হতে চলেছে ট্রাম্পের ক্ষমতা? এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলো আমাদের বৈধ লক্ষ্যবস্তু। ইরান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। 28 ফেব্রুয়ারি সেই অভিশপ্ত সকালের কথা ইরান সম্ভবত কোনোদিন ভুলবে না। ইসরায়েল আমেরিকার যৌথ হামলায় সেদিন কেঁপে উঠেছিল তেহরান সহ ইরানের বিভিন্ন প্রদেশ। টার্গেট ছিল সুনির্দিষ্ট ইরানের শীর্ষ নেতৃত্ব। যখন গোটা বিশ্ব ভাবছিল ইরানের শাসন ব্যবস্থা বুঝি তাসেরের ঘরের মতো ভেঙে পড়লো, ঠিক তখনই টেলিভিশনের পর্দায় ভেসে উঠল একটি মুখ, শান্ত, ধীরস্থির, কিন্তু চোখে মুখে ইস্পাত কঠিন দৃঢ়তা। তিনি আব্বাস আরাকচি। সেদিন জমদূত তাকে ছুঁতে পারেনি। যে হামলায় শহীদ হতে পারতেন, সেখান থেকেই যেন পুনর্জন্ম হলো এক নতুন নায়কের। তখন দক্ষিণ লেবাননকে গাজা বানানোর স্বপ্ন দেখেছিল ইসরায়েল। সেখানে পাঠানো হয়েছে বিশাল ট্যাঙ্ক বহর, কিন্তু বিশ্বের অন্যতম আধুনিক ট্যাঙ্ক হিসেবে পরিচিত মার্কাভা ট্যাঙ্ক বহরকে রীতিমতো মাটিতে মিশিয়ে দিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। ইরান সমর্থিত গোষ্ঠীটির তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েছে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করা বাহিনী আইডিএফ। অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করতে এসেও ইসরায়েল এ পর্যন্ত হারিয়েছে তাদের গর্ব মোট 100টি মার্কাভা ট্যাঙ্ক। বর্তমানে সামরিক বিশ্লেষকরা যাকে অভিহিত করছেন মার্কাভা ম্যাসাকার বা মার্কাভা হত্যাকাণ্ড হিসেবে। যার জেরে লেবাননের বিদ্রোহী গোষ্ঠীটির নিশানায় গেল বুধবার মাত্র 24 ঘন্টার ব্যবধানে অন্তত 21টি মার্কাভা ট্যাঙ্ক হারিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার সকালে সংখ্যাটি বৃদ্ধি পেয়ে পৌঁছায় 100-র ঘরে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন লেবাননের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনের অধিকৃত ভূমির মতো আরেকটি নিরাপত্তা অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা নিয়ে অগ্রসর হতে। নেতানিয়াহুর সঙ্গে সুর মিলিয়েছিলেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কাটস। জানিয়েছিলেন লেবাননে গাজা কার্যপদ্ধতি অনুসারে রাফা এবং বেইত হানুন শহরের মডেল অনুসরণ করবে তাদের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। কিন্তু ইসরায়েলের সেই পরিকল্পনাকে ব্যর্থ করতে পুরোপুরি যুদ্ধের প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছে লেবাননের সশস্ত্র প্রতিরোধ যোদ্ধারা। মধ্যপ্রাচ্যে থাকা অধিকাংশ মুসলিম দেশগুলো যখন মুখ ফিরিয়ে নিয়েছে ইরানের দিক থেকে, তখন বেশ সাহসিকতার সঙ্গেই ইরানকে সুরক্ষা দেওয়ার লড়াইয়ে নেমেছে লেবানন।
লেবাননের সশস্ত্র প্রতিরোধ যোদ্ধারা। গেল 2রা মার্চ থেকে সশস্ত্র বাহিনীটির জোরালো আক্রমণের মুখে পড়েছে ইরানের যুদ্ধের কলকাঠি নাড়া ইসরায়েল। ইরান সমর্থিত গোষ্ঠীটি ড্রোন এবং গাইডেড অ্যান্টি মিসাইলের মাধ্যমে চালানো হামলায় মার্কাভার মতো শক্তিশালী ট্যাঙ্ক হারিয়ে ইতোমধ্যেই নড়বড়ে হয়ে গিয়েছে ইসরায়েলের ফ্রন্ট লাইন প্রতিরক্ষা ব্যবস্থা। বাহিনীটির দাবি ট্রফি সিস্টেম যুক্ত 100টি মার্কাভা ধ্বংসের পেছনে কার্যকর ভূমিকা রেখেছে তাদের আলমাস এবং কর্নেট ক্ষেপণাস্ত্র। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে উচ্চ তীব্রতার স্যাচুরেশন যুদ্ধ পরিস্থিতিতে ট্যাঙ্কটির কার্যকারিতা নিয়ে। সম্প্রতি প্রকাশিত হামলার ফুটেজে দেখা মিলছে আক্রমণ চালাতে বাহিনীটি তাদের স্যাটেলাইট, লেজার নির্দেশিত ও স্যাটেলাইট গাইডেড ক্ষেপণাস্ত্র আলমাস, কর্নেট ইএফ এবং দেহলাভিও ব্যবহার করে লক্ষ্যবস্তু করছে প্রতিপক্ষের প্রধান ট্যাঙ্ক এবং বুলডোজার। একাধিক ক্ষেপণাস্ত্র একত্রে ব্যবহার করে তারা দুর্বল করে দিচ্ছে ইসরায়েলের ট্রফি সিস্টেম। হামলা চালানোর সময় কৌশলগত উপায়ে আর্মড কনভয়গুলোর সংকীর্ণ এলাকায় বা কিল জোনে প্রবেশ করাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীটি। এরপর লক্ষ্যবস্তুর সামনে, পেছনে এবং কেন্দ্রীয় অংশকে লক্ষ্য করে আক্রমণ করা হচ্ছে। গেল 24 মার্চ লেবাননের তাইবাহ দেইরি সেরিয়ান, 26 মার্চ তাইবাহ কান্তোরা এবং আল মুহাইসিবাত অঞ্চলে একাধিক মার্কাভা ট্যাঙ্ক ধ্বংসের নজির স্থাপন করেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। এদিকে লুকিয়ে থাকা 500 মার্কিন সেনার উপর ইরানের ভয়াবহ হামলা, বহু নিহতের সংখ্যা। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ 1 মাস পূর্ণ হওয়ার পথে। মধ্যপ্রাচ্যের রণপরিস্থিতি আরও জটিল এবং বিধ্বংসী হয়ে উঠেছে। যুদ্ধের 29তম দিনে এসে দুবাইয়ের গোপন দুটি মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে আয়াতুল্লাহ বাহিনী। এমন তথ্য জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বিত প্রতিষ্ঠান হিসাবে পরিচিত খাতামুল আম্বিয়া। ইরানি ওই প্রতিষ্ঠানের দাবি, ইরানের সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক অভিযানে 500 এর বেশি মার্কিন সেনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যার ফলে এদের মধ্যে বিরাট ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলার বিষয়ে আইআরজিসির সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাগারি জানান, শক্তিশালী আক্রমণের মুখে মার্কিন বাহিনী তাদের আঞ্চলিক ঘাঁটিগুলো থেকে পালিয়ে গিয়ে ঘাঁটির বাইরে দুটি গোপন স্থানে অবস্থান নিয়েছিল। দুবাইয়ের প্রথম গোপন আস্তানায় 400 এর বেশি, দ্বিতীয়টিতে 100 এর বেশি সেনা ছিল। উভয় স্থানেই আইআরজিসির নিখুঁত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে মার্কিন বাহিনী। এই হামলাকে অত্যন্ত বিধ্বংসী হিসাবে বর্ণনা করেছেন ইব্রাহিম জুলফাগারি। তিনি জানিয়েছেন, অ্যাম্বুলেন্সগুলো কয়েক ঘন্টা ধরে মার্কিন কমান্ডার সহ আহত ও নিহত সেনাদের সরিয়ে নিচ্ছে। এছাড়া মার্কিন নেতৃত্বের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে আইআরজিসির মুখপাত্র বলেন, ট্রাম্প ও মার্কিন সামরিক নেতৃত্বকে বুঝতে হবে এই অঞ্চল হবে মার্কিন সেনাদের কবরস্থান এবং তাদের সামনে এখন একমাত্র পথ, তা হলো আত্মসমর্পণ। এদিকে ঠিক সময় ওস্তাদ পুতিনের খেলা শুরু, খেলায় নামলো রাশিয়া, ট্রাম্পের দমবন্ধ। কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে। জ্বালানিকে কেন্দ্র করে যখন ট্রাম্পের বিপদ বাড়ছে, তখন মোক্ষম চাল দিয়ে খেলা আরো জমিয়ে তুলেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তেল আর গ্যাসকে অস্ত্র বানিয়ে এবার ভূ রাজনীতির দাবার বোর্ডে খেলা ঘুরিয়ে দিল ইরানের বিপদের বন্ধু রাশিয়া। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝে হঠাৎ করেই পেট্রোল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পুতিন প্রশাসন, যা কেবল জ্বালানি নয়, পুরো বিশ্ব রাজনীতিকে জ্বালাতে পারে নতুন আগুন। এতেই একদিকে আমেরিকার উপর বাড়বে চাপ, অন্যদিকে চুপচাপ লাভবান হতে পারে ইরান, এমনটাই মত বিশেষজ্ঞদের। বিশ্ববাজারে দামের ঝড়, অর্থনীতিতে টানাপোড়েন, সব মিলিয়ে শুরু হয়েছে নতুন এক এনার্জি যুদ্ধ, যার প্রভাব পড়েছে গোটা বিশ্বে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যখন চরমে, তখন নতুন করে বৈশ্বিক জ্বালানি বাজারে ঝড় তুলতে যাচ্ছে মস্কো। 1 এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধের পরিকল্পনা করছে দেশটি, এমনটাই নির্দেশ দিয়েছেন উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক। প্রস্তাব অনুযায়ী 31 জুলাই পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা। রাশিয়া বলছে, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে অস্থিরতা তৈরি হয়েছে, তাই প্রথম অগ্রাধিকার এখন নিজেদের অভ্যন্তরীণ জ্বালানির সরবরাহ ঠিক রাখা। গত বছর ইউক্রেন যুদ্ধের প্রভাবে কয়েকটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় রাশিয়ায় তৈরি হয়েছিল পেট্রোল সংকট। সেই অভিজ্ঞতা থেকে এবার আগেভাগে সতর্ক হচ্ছে মস্কো। তবে বিশ্লেষকরা বলছেন, এর পিছনে শুধু অর্থনৈতিক নয়, রয়েছে বড় রাজনৈতিক ও কৌশলগত হিসাব। পেট্রোল রপ্তানি বন্ধ করে বৈশ্বিক সরবরাহ কমিয়ে দিতে পারলেই তেলের দাম বাড়বে, আর এর সরাসরি প্রভাব পড়বে আমেরিকা ও তার মিত্রদের ওপর। তেলের দাম বেড়ে গেলে আমেরিকার জ্বালানি খরচ বাড়তে পারে মুদ্রাস্ফীতি, এর সাথে বাড়বে রাজনৈতিক চাপ। এমনকি ইউরোপের দেশগুলো যারা রাশিয়ার জ্বালানি নির্ভরতা কমানোর চেষ্টা
চেষ্টা করছে, তারা পড়তে পারে নতুন এক সংকটে। এই সংকটকে অনেকে দেখছে জ্বালানি যুদ্ধ হিসাবেই। এই পরিস্থিতিতে সবচেয়ে লাভবান হতে পারে ইরান। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও ইরান দীর্ঘদিন ধরে বিকল্প উপায়ে তেল রপ্তানি করে আসছে। এখন যদি বৈশ্বিক বাজারে সরবরাহ কমে যায়, তাহলে ইরানের তেলের চাহিদা ও দাম দুটোই বাড়বে, অর্থাৎ পরোক্ষভাবে শক্তিশালী হবে ইরানের অর্থনীতি। বিশেষজ্ঞদের মতে এটি ইরানকে সহায়তা করার একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে। সরাসরি যুদ্ধক্ষেত্রে না নামলেও জ্বালানি নিয়ন্ত্রণের মাধ্যমে মস্কো তেহরানের পক্ষে অবস্থান নিচ্ছে, এমনটাই মনে করেছেন বিশ্লেষকরা। আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় শয়তান ট্রাম্পকে সরাতে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। সবচেয়ে বড় আন্দোলন। যুক্তরাষ্ট্র জুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে নো কিংস শিরোনামে বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি নেওয়া হয়েছে। আয়োজকদের মতে শনিবার দেশটির 50টি অঙ্গরাজ্যের 3200-র বেশি স্থানে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা একদিনের সবচেয়ে বড় অহিংস আন্দোলন হতে পারে। বিক্ষোভের মূল কর্মসূচি অনুষ্ঠিত হবে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, ওয়াশিংটন ডিসি এবং মিনেসোটার টুইন সিটিজে। তবে আয়োজকদের দাবি অংশগ্রহণকারীদের 2/3 বড় শহরের বাইরে ছোট শহর ও উপশহর থেকে আসবে, যা আন্দোলনের বিস্তারকে নতুন মাত্রা দিচ্ছে। এই আন্দোলনের অন্যতম সংগঠক সংগঠন ইনডিভিজিবলের সহপ্রতিষ্ঠাতা লিয়া গ্রিনবার্গ বলেন, এই বিক্ষোভের বড় গল্প শুধু অংশগ্রহণকারীর সংখ্যা নয়, বরং তারা কোথায় বিক্ষোভ করছে সেটিও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রে চলতি বছরের মধ্যবর্তী নির্বাচনের আগে এই বিক্ষোভকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আয়োজকদের দাবি আইডাহো, ওয়ায়োমিং, মন্টানা ও উটাহোর মতো রিপাবলিকান প্রধান রাজ্যগুলোতেও অংশগ্রহণ বাড়ছে। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেল জ্যাকসন বিক্ষোভগুলোকে তুচ্ছ করে বলেছেন, এগুলো ট্রাম্প বিরোধী মানসিকতার বহিঃপ্রকাশ এবং সাধারণ মানুষের আগ্রহ কম। উল্লেখ্য, নো কিংস আন্দোলনটি গত বছর ট্রাম্পের জন্মদিন 14 জুন শুরু হয়। প্রথম কর্মসূচিতে প্রায় 4 থেকে 6 মিলিয়ন মানুষ অংশ নেয়। পরবর্তীতে অক্টোবরের দ্বিতীয় দফা বিক্ষোভে অংশ নেয় প্রায় 7 মিলিয়ন মানুষ। আয়োজকদের মতে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান হামলার বিরুদ্ধেও এবারের বিক্ষোভ একটি গুরুত্বপূর্ণ প্রতিবাদের অংশ। এদিকে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের রাজনৈতিক ও অ্যাডভোকেসি প্রধান ডেইড্রে শিফিলিং বলেন, আগের বিক্ষোভগুলো বাস্তব পরিবর্তন এনেছে। জনগণ যখন ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে দাঁড়ায়, তখন প্রশাসন পিছু হটতে বাধ্য হয়। এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলো আমাদের বৈধ লক্ষ্যবস্তু। ইরানের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে সাম্প্রতিক হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এক বিশেষ বিবৃতিতে বাহিনীটি ঘোষণা করেছে যে এখন থেকে মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া অঞ্চলে অবস্থিত সমস্ত মার্কিন ও ইসরায়েলি বিশ্ববিদ্যালয় ইরানের জন্য বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে গত কয়েকদিনে ইসরায়েলি ও মার্কিন বাহিনী পরিকল্পিতভাবে তেহরান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ইস্পাহান ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে বোমা হামলা চালিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই ঘটনাকে ইরানের বৈজ্ঞানিক ভিত্তি ও সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস করার অপচেষ্টা হিসেবে অভিহিত করেছেন। আজ রবিবার তেহরান থেকে প্রকাশিত IRGCর বিবৃতিতে বলা হয়েছে, হোয়াইট হাউসের অবিবেচক শাসকরা জেনে রাখুন, আমাদের 2টি বিশ্ববিদ্যালয় ধ্বংসের প্রতিশোধ হিসেবে এই অঞ্চলে অবস্থিত দখলদার ইহুদিবাদী শাসনগোষ্ঠী ও আমেরিকার সমস্ত বিশ্ববিদ্যালয় এখন থেকে আমাদের বৈধ লক্ষ্যবস্তু। যতক্ষণ না এর যথাযথ বিচার বা প্রতিশোধ সম্পন্ন হচ্ছে, এই হুমকি বহাল থাকবে। বিবৃতিতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাস থেকে অন্তত 1 কিলোমিটার দূরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ইরানের পক্ষ থেকে একটি আলটিমেটাম দেওয়া হয়েছে যে সোমবার 30 মার্চ তেহরান সময় দুপুর 12টার মধ্যে যুক্তরাষ্ট্রকে এই হামলার আনুষ্ঠানিক নিন্দা জানাতে হবে, অন্যথায় যে কোনো সময় পাল্টা হামলা শুরু হতে পারে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাত এখন চরম আকার ধারণ করেছে। একদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দাবি করছে তারা কেবল সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, অন্যদিকে ইরান বলছে তাদের বেসামরিক স্থাপনা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের কাতার, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে অবস্থিত মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর শাখাগুলোতে এই হুমকির পর ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে যুদ্ধের ময়দান এখন কেবল রণক্ষেত্রে সীমাবদ্ধ নেই, বরং তা শিক্ষা ও গবেষণার মতো বেসামরিক খাতেও ছড়িয়ে পড়ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এক ভয়াবহ সংকেত। দেখেন, যুদ্ধের কিছু ভয়াল চিত্র। সেনা সংকটে ভেঙে পড়ার ঝুঁকিতে ইসরায়েলি বাহিনী। সেনাপ্রধান স্বয়ং ইসরায়েলি সেনাপ্রধান বলছেন যে এখন তাদের সেনা সংকট, মানে আর সেনা নাই। কেন নাই? বহুজন ক্লান্ত, শ্রান্ত, আহত, বিধ্বস্ত।
যুদ্ধ করার মতন শারীরিক অবস্থায় তারা নেই। ফলে ইসরায়েল তো আর বড় দেশ না, তাদের রিজার্ভ বাহিনী ইতিমধ্যে ডেকে আনা হয়েছে অনেক আগে, সেই রিজার্ভ সৈন্যও শেষ। যুদ্ধ হবে কিভাবে? এইভাবে যুদ্ধ যদি 1 মাস চলে, ইসরায়েল টিকতে পারবে? ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির সতর্ক করে বলেছেন, ইরান এবং হিজবুল্লাহর বিরুদ্ধে এবং একাধিক ফ্রন্টে চলমান যুদ্ধের প্রচণ্ড চাপে সেনাবাহিনীর ভেতর থেকে ভেঙে পড়ার বা পতনের ঝুঁকিতে আছে। সম্প্রতি নিরাপত্তা মন্ত্রিসভার এক বৈঠকে জামির বলেন, ইসরায়েল সামরিক বাহিনী গভীর আভ্যন্তরীণ সংকটের মুখোমুখি হচ্ছে, যার অন্যতম প্রধান কারণ হচ্ছে সৈন্য দলের তীব্র সংকট আর নেই। তারপরে খবরটা হচ্ছে, ইসরায়েলের হামলায় লেবাননে 3 সাংবাদিক নিহত। অন্তত 3 থেকে 4টা দক্ষিণ লেবাননের শহরে একেবারে মুখোমুখি যুদ্ধ চলতেছে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। এর মধ্যে ইসরায়েলি হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে 3 জন সাংবাদিক নিহত হয়েছে। শনিবার এই হামলা চালানো হয়। ইসরায়েলের দাবি, নিহত 3 জনের মধ্যে একজন ছিলেন হিজবুল্লাহ গোয়েন্দা বাহিনীর সদস্য। লেবাননের সামরিক সূত্র বলছে, হিজবুল্লাহর আল মানার চ্যানেলের সাংবাদিক আলী সোয়াইব এবং ইরান সমর্থিত আন্দোলনের ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত আল মায়াদিনের সাংবাদিক ফাতিমা ফাতুনি নিহত হয়েছেন। একই সঙ্গে নিহত হয়েছেন ফাতুনির ভাই, তিনি চিত্রগ্রাহক ছিলেন। আল মায়াদানি এবং আল মানার তাদের সাংবাদিকদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সোয়াইব ছিলেন আল মানারের যুদ্ধ বিষয়ক অন্যতম সংবাদদাতা। তিনি কয়েক দশক ধরে লেবাননে ইসরায়েলি হামলার কাভার করছেন। এই পরিস্থিতির মধ্যে ট্রাম্প আরও কিছু সময় চান। সেই খবরে বলা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলছেন, ইরানে যুক্তরাষ্ট্র তার সামরিক লক্ষ্যগুলির অধিকাংশই অর্জন করেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিকল্পনা করেছেন যুদ্ধ আরও কিছু সময় চালিয়ে যেতে, যাতে ইরানের বর্তমান সরকার ব্যাপকভাবে দুর্বল করা যায়। এগুলো নানা কথার কথা। আসলে যুক্তরাষ্ট্র দ্রুত ব্যাক করতে চায়, কিন্তু কিভাবে ব্যাক করবে? অন্যদিকে মধ্যপ্রাচ্যে তার মিত্ররা তাকে চাপ দিচ্ছে, ভাই তোমরা সরে গেলে তো আমাদের অবস্থা খারাপ করে দেবে। সৌদি আরব প্রধানত এই চাপটা দিচ্ছে আমেরিকাকে বা ডোনাল্ড ট্রাম্প। মার্কিন রক্ষণশীল পডকাস্টার বেনি জনসনকে দেওয়া সাক্ষাৎকারে জেডি ভ্যান্স এই কথা বলেন। তিনি বলেন, প্রেসিডেন্ট আরও কিছু সময় ধরে এটি চালিয়ে যেতে চান, যাতে ইরানে আবার হামলা চালানোর প্রয়োজন না হয়। মানে এমন অবস্থা করে দেবে, পঙ্গু করে দেবে। ইরানের সরকারকে দীর্ঘ সময়ের জন্য দুর্বল করা প্রয়োজন এবং এটাই উদ্দেশ্য। ভ্যান্স স্বীকার করেছেন, যুদ্ধের ফলে জ্বালানির দাম বেড়ে গেছে, তবে তিনি বলেন শিগগিরই তা কমে যাবে। এরকম যুদ্ধের নানান রকম খবরাখবরের মধ্যে দেখেন ইসরায়েলের অবস্থায় কাহিল, যাদেরকে দিয়ে আমেরিকা মধ্যপ্রাচ্যে এক ধরনের কর্তৃত্ব করতো বা কর্তৃত্বের নামে মাস্তানি করতো। 28 ফেব্রুয়ারি সেই অভিশপ্ত সকালের কথা ইরান সম্ভবত কোনোদিন ভুলবে না। ইসরায়েল আমেরিকার যৌথ হামলায় সেদিন কেঁপে উঠেছিল তেহরান সহ ইরানের বিভিন্ন প্রদেশ। টার্গেট ছিল সুনির্দিষ্ট ইরানের শীর্ষ নেতৃত্ব। যখন গোটা বিশ্ব ভাবছিল ইরানের শাসন ব্যবস্থা বুঝি তাসেরের ঘরের মতো ভেঙে পড়লো, ঠিক তখনই টেলিভিশনের পর্দায় ভেসে উঠল একটি মুখ, শান্ত ধীরস্থির, কিন্তু চোখে মুখে ইস্পাত কঠিন দৃঢ়তা। তিনি আব্বাস আরাকচি। সেদিন জমদূত তাকে ছুঁয়েও ছুঁতে পারেনি। যে হামলায় শহীদ হতে পারতেন, সেখান থেকেই যেন পুনর্জন্ম হলো এক নতুন নায়কের। তখনও কেউ জানতো না সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ভাগ্যে ঠিক কি ঘটেছে, কিন্তু আরাকচি বিচলিত হলেন না। তার সেই রাতের সাক্ষাৎকারটি কেবল ইরানকে নয়, পুরো বিশ্বকে এক বার্তা দিয়েছিল, ইরান ফুরিয়ে যায়নি। দর্শক, আব্বাস আরাকচিকে মানুষ চিনত একজন সাদামাটা কূটনীতিক হিসেবে। পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার টেবিলে যার যুক্তি আর ইংরেজি বলার দক্ষতা পশ্চিমা বিশ্বকেও মুগ্ধ করেছিল। কিন্তু অপারেশন অ্যাপিক ফিউরির এই দাবানলে সেই মিষ্টিভাষী মানুষটি হয়ে উঠলেন ইরানের প্রধান কণ্ঠস্বর। আরাকচি প্রমাণ করলেন, বীরত্ব মানে শুধু অস্ত্র হাতে যুদ্ধে নামা নয়, বীরত্ব হলো শত্রুর যুদ্ধ বিমানের নিচে দাঁড়িয়েও মাথা উঁচু করে সত্য বলা। যুদ্ধের ময়দানে যখন চারদিকে ধ্বংসলীলা, তখন তিনি তেহরানের রাস্তায় সাধারণ মানুষের সাথে মিশে গেলেন। কুর্স দিবসের মিছিলে যখন তাকে দেখা গেল, সাধারণ ইরানিরা অবাক হয়েছিল। নিরাপত্তা বলে উপেক্ষা করে তিনি যখন জনতার কাতারে মিশে গেলেন, তখন বিশ্ব দেখল এক অন্য আরাকচিকে, যিনি মৃত্যুকে আলিঙ্গন করতে সবসময় প্রস্তুত। দর্শক, মনে আছে কি সেই ঐতিহাসিক জবাবের কথা? একজন বিদেশি সাংবাদিক যখন আরাকচিকে প্রশ্ন করেছিলেন, আমেরিকা যদি ইরানে স্থলযুদ্ধ শুরু করে, তবে আপনাদের প্রস্তুতি কি? আরাকচি মুচকি হাসলেন। সেই হাসিতে কোনো দম্ভ ছিল না, ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস। তিনি শান্ত গলায় উত্তর দিলেন, আমরা তাদের জন্য অপেক্ষা করছি। এই একটি বাক্যই বদলে দিল যুদ্ধের মনস্তত্ত্ব। এটি কেবল একটি উত্তর ছিল না, এটি ছিল এক চূড়ান্ত চ্যালেঞ্জ। এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে ঢাকা থেকে তেহরান পর্যন্ত আরাকচিকে লায়ন অফ তেহরান বা তেহরানের সিংহ হিসেবে অভিহিত করা শুরু হয়। মানুষের মনে গেঁথে গেল, আরাকচি জানেন কিভাবে লড়তে হয়। দর্শক, একের পর এক শীর্ষ নেতার মৃত্যুতে এটি স্পষ্ট যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হিট লিস্টে আরাকচির নাম ছিল উপরের দিকে। যে মানুষটি কূটনীতি আর রণকৌশলকে এক সুতোয় বেঁধে ফেলেছেন, তাকে সরিয়ে দেওয়া ছিল ইসরায়েলের প্রধান লক্ষ্য। কিন্তু এখানেই আসে ভূ রাজনীতির এক নাটকীয় মোড়। শোনা যায় পাকিস্তানের বিশেষ অনুরোধে এবং আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে আরাকচির নাম সেই তালিকা থেকে সাময়িকভাবে বাদ দেওয়া হয়। আরাকচি নিজে অবশ্য এসব নিয়ে ভাবেন না। তার কাছে জীবন মানেই হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা। আরাকচির উত্থান কেবল ইরানের ভেতরে সীমাবদ্ধ থাকেনি। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের অলিগুলি সবখানি আরাকচি এখন এক সাহসিকতার প্রতীক। কেন মানুষ তাকে এত ভালোবাসছে? আরাকচি একজন বিচক্ষণ নেতা। তিনি জানেন কখন নরম হতে হয় আর কখন বজ্র কঠিন। তিনি চিৎকার করেন না, কিন্তু তার প্রতিটি শব্দ শত্রুর মনে ত্রাস সৃষ্টি করে। যুদ্ধের শুরু থেকে আজ পর্যন্ত তিনি একবারের জন্য নিরাপদ আশ্রয়ের খোঁজ করেননি, বরং যখনই সুযোগ পেয়েছেন যুক্ত হয়েছেন টেলিভিশন সাক্ষাৎকারে, মিশেছেন সাধারণ মানুষের সাথে।
দর্শকে আরাকচি ছিলেন আমেরিকার সাথে পরমাণু আলোচনার মূল কারিগর। যুদ্ধের আগে তিনি চেয়েছিলেন শান্তির পথে সমাধান, কিন্তু যখন যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো তখন তিনি সেই শান্তির টেবিলের কলমটিকে তরবারিতে রূপান্তর করলেন। তার ব্যক্তিত্বের এই রূপই তাকে অনন্য করে তুলেছে। তিনি একাধারে একজন প্রাজ্ঞ রাজনীতিক এবং অন্যদিকে এক অকুতভয় সৈনিক। আন্তর্জাতিক সম্পর্ক ও রাষ্ট্রবিজ্ঞানে উচ্চশিক্ষিত আরাকচি জানেন কিভাবে কঠিন মুহূর্তে রাষ্ট্রের হাল ধরতে হয়। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত স্কুল অফ ইন্টারন্যাশনাল রিলেশন থেকে স্নাতক এবং ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের কেন্ট বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক চিন্তাধারায় পিএইচডি সম্পন্ন করেছেন। অর্থাৎ পশ্চিমাদের কাবু করার যুক্তি তিনি পেয়েছেন পশ্চিমা দেশ থেকেই। দর্শক, যারা প্রতিকূল সময়ে হাল ছাড়ে না, ইতিহাস কিন্তু তাদের ভোলে না। আব্বাস আরাকচি সেই বিরল ব্যক্তিত্বদের একজন, যে যুদ্ধের মাঝে ট্রাম্পের বক্তব্য বারবার উঠানামা করছে, সেখানে আরাকচি দাঁড়িয়ে আছেন হিমালয়ের মতো অটল হয়ে। তিনি আজ শুধু ইরানের পররাষ্ট্রমন্ত্রী নন, তিনি নিপীড়িতদের কণ্ঠস্বর, তিনি সাহসের নতুন সংজ্ঞা। যুদ্ধ শেষে যখন এর ইতিহাস লেখা হবে, সেখানে আব্বাস আরাকচির নাম থাকবে ওপরের দিকে। যে মানুষটি মৃত্যুকে পরোয়া না করে দুঃখে ওঠা দেশবাসীকে বলেছিলেন, ভয় নেই, আমরা আছি। ঢাকা থেকে তেহরান, কোটি মানুষের ভালোবাসায় আরাকচি আজ এক জীবন্ত কিংবদন্তি। তিনি শেখাচ্ছেন, হিরো হতে কেবল ক্ষমতা থাকলেই হয় না, বুক ভরা সাহস আর জনগণের প্রতি অকৃত্রিম ভালোবাসা থাকতে হয়। খেলা জমছে। আমি প্রথমে ভাবছিলাম যে ইরান আসলে একটা সিদ্ধান্ত নিবে, তবে এই টাইপের হুলস্থুল সিদ্ধান্ত নিবে সেটা অনেকে বোঝেন নাই। যদি শুনতে ভালো লাগে তাহলে যারা ইরানের ফলোয়ার আছেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করুন। কথা বলছি, গতকালকে আপনাদেরকে বলছিলাম যে ইরান একটা বিশেষ প্যারাট্রুপার ফোর্স এটা নিয়োগ করছে কোথায়? ইরানে। অর্থাৎ প্যারাশুটে করে প্রায় 2500 মার্কিন সেনা ইরানে অবতরণ করবে। এমনকি বিমান ঘাঁটি, ক্ষেপণাস্ত্র ভান্ডার বা বিভিন্ন যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে সেগুলো তারা দখল করবে বা ইরানকে কার্যত অকার্যকর করে ফেলবে। তো প্রশ্ন হচ্ছে, ইরান কি বসে বসে আঙ্গুল চুষবে? মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে তারা পাঠাবে 7500, 2500 আসবে আকাশপথে উড়া, অর্থাৎ 10,000। তো সেই 10,000 সেনার বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রের 10,000 সেনার বিপরীতে 10 লক্ষ সেনা মোতায়েন করতে যাচ্ছে ইরান। আর এই খবরে যারা স্থল অভিযান চালাইতে আসবে এদের মানসিক অবস্থা কি আপনি জাস্ট একবার ভাবেন। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থলপথের আক্রমণকে প্রতিহত করতে 10 লাখ যোদ্ধা মোতায়েনের ঘোষণা দিয়েছে ইরান। মানে শব্দ শুনে একটা কাঁপুনি চলে আসছে। তেহরান যে কোনো ধরনের মার্কিন স্থল অভিযানকে আত্মঘাতী পদক্ষেপ হিসাবে বর্ণনা করে দেশ জুড়ে আপনার মানে বিশেষ একটা সামরিক প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিশেষ করে তো মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কোথায় নামতে পারে, এটা একটা বিশ্ব সকলের কাছে মনে হয় না খার্গ দ্বীপ। আপনি দেখবেন যে একটা ট্রলিং ভিডিও বানানো হয়েছে খার্গ দ্বীপকে নিয়ে, অর্থাৎ মার্কিনীরা তেহরানে নামবে না, ওরা যদি নামে সেটা নামবে খার্গ দ্বীপ। যে খার্গ দ্বীপ কৌশলগত, সামরিক, বেসামরিক, অর্থনীতিগত অর্থাৎ ইরানের মেরুদণ্ড হিসাবে যদি কয়েকটা জায়গাকে চিহ্নিত করা হয়, এর মধ্যে নাম্বার 2 তেহরানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে খার্গ দ্বীপ। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খার্গ দ্বীপকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ইরান, যেখান থেকে ইরানের মোট তেল রপ্তানি প্রায় 90% পরিচালিত হয়। তার মানে বুঝতে পারছেন যেটা তেলে ভাষা একটা শহর। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ তাদের যে প্রতিবেদনটি, তাদের সামরিক সূত্র বলছে যে আপনার খার্গ দ্বীপের দক্ষিণাঞ্চল দিয়ে অর্থাৎ দক্ষিণ ফ্রন্ট দিয়ে মার্কিনীরা যদি কোনো ধরনের স্থল অভিযান বা স্থলযুদ্ধে জড়ানোর চেষ্টা করে, সেটা হবে একটা ঐতিহাসিক বোকামি। এবং ইরানি ভূখণ্ডে আমেরিকান বাহিনীর জন্য একটা ঐতিহাসিক নরক তৈরি করতে দেশটির পদাতিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুতি কমপ্লিট করে ফেলেছে। ইতিমধ্যে 10 লক্ষ সেনার একটি বিশাল বাহিনীকে স্থলযুদ্ধের জন্য সুসজ্জিত করার পাশাপাশি গেল কয়েকদিনে ইরানি তরুণদের মধ্যে, অর্থাৎ যারা এতদিন সামরিক বাহিনীতে ছিল না বা যুদ্ধে জড়াইতে পছন্দ করতো না, তাদের মধ্যে একটা বড় অংশ আপনার যুদ্ধে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করছে। দেশটির আধা সামরিক বাহিনী বাসিজ, আইআরজিসি এবং নিয়মিত সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য হাজার হাজার তরুণ রিক্রুটমেন্ট সেন্টারগুলোতে ভিড় জমাচ্ছে। এই সংখ্যাতে অংশ হতে ইচ্ছুক তরুণদের এই গণজোয়ারটিকে দেশটির সামরিক কর্মকর্তারা জাতীয় সংহতির বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন। ইরানি কমান্ডিং অফিসাররা দাবি করছেন বর্তমানে তাদের জনবল এবং যুদ্ধের সরঞ্জাম যে কোনো বড় মাপের অনুপ্রবেশ ঠেকানোর জন্য আপনার শক্তিশালী। অর্থাৎ আপনার ইরান ছুটবে না, 10 লক্ষ সেনা নিয়ে শুধুমাত্র স্থলবাহিনীকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইরান জানতো এমন একটা কিছু ঘটবে। দেখা যাক কি হয়। আমেরিকা